তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে বিজ্ঞানের 12 অধ্যায়। 12 অধ্যায় হচ্ছে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, আর হচ্ছে প্রাত্যহিক জীবনের তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, অর্থাৎ আমরা একটা ধাতুর উপরে কিভাবে অন্য একটা ধাতুর প্রলেপ দিব, অর্থাৎ ইলেকট্রোফোরটিন যেটা বলে সেটার উপরে প্রলেপ দেওয়া, তড়িৎ প্রলেপনটাও আমরা আজকে একটু পড়বো। তো দেখো, আমরা তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যখন করব, তুতের দ্রবণ, তুত এক ধরনের যেমন ধরো এটা হয়তোবা তোমরা দেখতে পাও না, তুতের কালারটা ঠিক এইরকমই। তো ওগুলি থাকে শক্ত, এটাকে গুঁড়ো করে পানির সাথে মিশাইতে হয়। পানির সাথে মিশালে পানির কালারটা এরকম রং ধারণ করবে, এরকম নীল রং ধারণ করবে। পানির কালারটা কি করবে? এরকম নীল রং ধারণ করবে। তাহলে এই নীল রং যখন ধারণ করবে, দেখো তুতের দ্রবণ, তুতের দ্রবণ মানে কপার সালফেট, CuSO4, তুতের দ্রবণ মানে কপার সালফেট। এখানে দেখো এই যে সালফেট, এই সালফেটটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, আর কপার হচ্ছে ধাতু, কপার ধাতু হচ্ছে কপার ধাতু ধনাত্মক আধান বিশিষ্ট, আর হচ্ছে সালফেট এটা হচ্ছে কি ঋণাত্মক আধান বিশিষ্ট। সালফেট একটা মূলক, অর্থাৎ যখন সালফরিক অ্যাসিডের সাথে কপার, দেখো কপার ধাতু বিক্রিয়া করেছে, দেখো যে যখন দেখো সালফরিক অ্যাসিড H2SO4 সালফরিক অ্যাসিডের সাথে যখন কপার ধাতু বিক্রিয়া করছে, তখন কি হবে? কপার সালফেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কপার সালফেট আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে মানে অধাতু, আর সালফেট মূলক। তাহলে এই যে ধাতু, কপার ধাতুটা হচ্ছে হাইড্রোজেনের চেয়ে শক্তিশালী মূলক। এই জন্য কপার কি করছে? হাইড্রোজেনকে সরাই দিয়া নিজেই তার স্থান দখল করে কি করছে? এখানে বসছে। তার মানে কপারের সাথে সালফেট যুক্ত হয়ে কপার সালফেট আর হচ্ছে H2O, এই কপার সালফেটটাই হচ্ছে তুতে বা তুতের দ্রবণ। তা এটা যখন কপার সালফেট হলো, দেখো এই যে কপার সালফেটের, দেখো এখানে আমি লিখছি কি SO4 লিখে মাইনাস, অর্থাৎ এই মাইনাস দিয়ে বুঝাইছে ঋণাত্মক আধান বিশিষ্ট, কপার লিখে প্লাস দিছি, এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এখন এখানে কি বলা হচ্ছে? ধনাত্মক কপার আয়ন গুলো ঋণাত্মক ক্যাথোডের দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে দেখো এই ধনাত্মক কপার আয়ন গুলো এটার সাথে যে এভাবে কোথায় যাচ্ছে? ঋণাত্মক আধান যুক্ত সালফেট মূলকের দিকে যাচ্ছে, আর ঋণাত্মক সালফার আয়নগুলি ধনাত্মক অ্যানোডের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে ও যাচ্ছে, এই তীর কি বুঝাইছি যে এটা থেকে ঋণাত্মকটা ও যাবে ধনাত্মকের দিকে আর ও আসবে ঋণাত্মকের দিকে, এইটা হচ্ছে এখানের কথাটা। তাহলে কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার ধাতু এবং সালফেট, এখান থেকে কি হলো দেখো, কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার ধাতু এবং সালফেট মূলক উৎপন্ন করেছে। সালফেট মূলক বা আয়ন বিশিষ্ট হয়। এই দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে, এই যে এই দ্রবণের মধ্যে দুইটা তামার পাত, এই যে পাত দুইটাকে বলা হয় তামার পাত, এটার সাথে এটা হচ্ছে তার সংযুক্ত করেছি। এই তামার পাত কি করতে হবে? যে তামার পাত ডুবিয়ে একটির সাথে দেখো তড়িৎ কোষ সংযোগ করা হয়। এই যে এটা কি? এটা হচ্ছে কোষ, তড়িৎ কোষ সংযোগ করছি। তাহলে তড়িৎ কোষ যখন সংযুক্ত করলাম, তাহলে আয়নের প্রবাহ শুরু হবে। যখনই আমরা তড়িৎ কোষ সংযুক্ত করছি, তখন আয়নের প্রবাহ গুলো শুরু হবে। এই কপার আয়ন গুলো ক্যাথোডে গিয়ে, দেখো কপার আয়ন গুলো কি করবে? ক্যাথোডে গিয়ে কি হবে? ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং নিস্তারিত তামার পাতে পরিণত হবে। এই ক্যাথোডে জায়গা এখানে দুইটা টান দিছি, এই দুইটা টান মানে কি? দুইটা ইলেকট্রন, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? নিস্তারিত তামায় পরিণত হবে। অর্থাৎ নিস্তারিত তামায় মানে কি? ওর আর কোন রকমের কোনো চার্জ থাকবে না, সেটাই মানে চার্জবিহীন হয়ে যাবে, পরিণত হয়ে ক্যাথোডে জমা হয়। কোথায় জমা হবে? ক্যাথোডে জমা হবে। তাহলে এখন এই যে ক্যাথোড আর অ্যানোড, আমরা তো এখন বুঝছি ক্যাথোড মানে কি? ধনাত্মক আধান, অ্যানোড মানে ঋণাত্মক আধান, গিয়ে জমা হলো। এরপরে কি বলা হয়েছে এখানে? দেখো যে অন্যদিকে সালফেট SO4, এই যে সালফেট যে মূলকটা আছে, এই SO4 আয়নগুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে, SO4 আয়নগুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট মানে কি? যেমন ধরো ধনাত্মক আর ঋণাত্মক আধান যুক্ত, যে আমরা যেটা সুন্দর দেখায় সেদিকে আমরা ঝুঁকে যাই, কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়াতে সেটা হয় না। অর্থাৎ একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক চাইবে ধনাত্মকের দিকে আকৃষ্ট হইতে, আর ধনাত্মক চাইবে ঋণাত্মকের দিকে আকৃষ্ট হইতে। তাহলে আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে
সেখানে যাবে এবং সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিস্তারিত হবে। তখন কি করবে? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কে ত্যাগ করবে? যে দাতা আসে ত্যাগ করবে। সবসময় মনে রাখবা প্লাস হচ্ছে ধনাত্মক, মানে যার প্লাস মানে কি বেশি আছে, আর ঋণাত্মক মানে মাইনাস। এখন এই জন্য আমি বলি, অর্থাৎ যে মাইনাস সে হচ্ছে গরিব, যে প্লাস সে হচ্ছে ধনী। তাহলে ধনী ব্যক্তি দানশীল হয়, তাহলে যার বেশি আছে সে দেবে। ধনী মানে প্লাস, প্লাস কি করবে? ইলেকট্রন ত্যাগ করে দেবে। গ্রহণ করবে কে? মাইনাস গ্রহণ করবে। তার মানে কি? মাইনাস ঋণ মানে গরিব। আমি এভাবে আর কি জিনিসটাকে, আচ্ছা জান আমি লাগাই দিচ্ছি। তো একটু দাঁড়াও বাবা, আমি এরপরে আমাদের যেটা করতে হবে যে SO4 আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে এবং সেখানে কি করবে? সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিস্তারিত হয়। নিস্তারিত SO4 অ্যানোড থেকে কপার গ্রহণ করে কপার সালফেট হবে। কপার গ্রহণ করে দেখো এই যে কি হয়েছে, কপার সালফেট হয়েছে। এখন এই কপার সালফেট আবার দ্রবণে দ্রবীভূত হবে বলে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। কপার সালফেট দ্রবণে আবার দ্রবীভূত হবে বলে এটাকে কি করবে? যে দ্রবণের ঘনত্ব যা ছিল পূর্বের অবস্থায় থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের এখানে মূল কথা। সুতরাং দেখা যাবে কি, দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হচ্ছে ঠিক সেই একই পরিমাণ কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। অর্থাৎ এটা থেকে যতগুলোই এটার মধ্যে আসবে ঠিক ততগুলোই সে আবার এটা থেকে এটা গ্রহণ করবে। এই প্রক্রিয়া সমানভাবে চলতে থাকে বিধায় এর ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। এরপর ঠিক ততটুকু বৃদ্ধি পায়। আমাদের দেখো, আমাদের মনে হবে অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে জমা হয়, অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে জমা হয়, এটা আমরা মনে করতে পারি, কিন্তু আসলে তা না। কিন্তু ইলেকট্রন দেখো, ইলেকট্রন দুটি তামার, দেখো যে তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু যদি আসে, এখানে যদি তামা না হয়ে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু আসতো, তাহলে কি হতো? তাহলে সেটা দেখো ঠিক আগের মতোই, আমাদের আগের মতোই তামার অণু জমা হবে, কিন্তু কপার সালফেট অ্যানোড থেকে কপার নিয়ে কপার সালফেটে পরিণত মানে হতে পারবে না বলে শুধুমাত্র কি হবে? দেখো কপার সালফেট হতে পারবে না বলে শুধুমাত্র বাড়তি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে H2SO4 সালফোরিক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ এই যে এটা যখনই এখন এখান থেকে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কপারটা আস্তে আস্তে এটা আলাদা হয়ে যাবে, তখন আবার সে সালফোরিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে সালফোরিক অ্যাসিডে পরিণত হয়ে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে কি হবে? বেরিয়ে আসতে থাকবে। ফলে আমরা দেখব দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন আবার দ্রবণের ঘনত্বটা কমে যাবে। তো তোমরা একবার নিজেরা রিডিং পড়ো, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবা। স্যার আপনাদের কি কোনো প্রশ্ন আছে তড়িৎ বিশ্লেষণ নিয়ে? স্যার আপনাদের কোনো তড়িৎ বিশ্লেষণ নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখো এরপরে আমরা যেটা পড়বো, প্রাত্যহিক জীবনের তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব। এই যে তড়িৎ বিশ্লেষণ প্রাত্যহিক জীবনে, এখন বলতে পারো স্যার আমাদের দৈনন্দিন জীবনে আবার তড়িৎ বিশ্লেষণ লাগবে কেন? এটা একটা কথা। আসলে আমাদের দৈনন্দিন জীবনের তড়িৎ বিশ্লেষণটা পরোক্ষভাবে লাগতেছে না, এটা সরি প্রত্যক্ষভাবে লাগতেছে না, পরোক্ষভাবে লাগতেছে। সাপোজ তুমি দেখবা যে তোমার বাসায় অনেক সুন্দর সুন্দর থালা বাটি আছে, বিভিন্ন কালার করা, এটাকে বলা হয় স্টিলের বাটি, এরকম আছে স্টিলের বাটি আছে, মেলামাইনের আছে। তাহলে এই যে স্টিলের বাটিটা, এখন স্টিল যেটা আছে সেটা কিন্তু কখনো মরিচা পড়বে না, কিন্তু লোহা যেটা সেটা মরিচা পড়বে। এই যে লোহায় মরিচা পড়বে, তাহলে এখন লোহা দিয়ে বানাইয়া ওই স্টিলের একটা প্রলেপ দিছে, ওইটাই বলে দিচ্ছে এটা স্টিলের, কিন্তু আদৌ সেটা স্টিল না, ওইটা শুধুমাত্র স্টিলের একটা কালার করা হয়েছে, এই জন্য লোহাটাকে স্টিলের মতো দেখাচ্ছে। তুমি দেখবা অর্থাৎ স্টিল কখনো চুম্বক আকর্ষণ করবে না, যেটা প্রকৃত স্টিলের বাটি বা থালা সেটার উপর চুম্বক ধরলে ওইটা কোনো আকর্ষণ করবে না। কিন্তু যেটা ভিতরে লোহা দিয়ে তৈরি উপরে স্টিল প্রলেপ দেওয়া, সেটা কিন্তু মরিচা পড়বে, অর্থাৎ ওই ইয়ে করবে, আকর্ষণ করবে চুম্বকে।
তো ঠিক তাই একটা ধাতুর উপরে আরেকটা ধাতু যখন প্রলেপ দেওয়া হয় সেই প্রলেপের প্রক্রিয়ার সময় আমাদের এই তড়িৎ বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তড়িৎ বিশ্লেষণ ছাড়া কিন্তু আমরা এটা পারবো না। তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে আবার এই যে তড়িৎ বিশ্লেষণ করে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর যখন আমরা প্রলেপ দিব এই প্রলেপ দেওয়াকে আমরা বলতে পারি আরেকটা ভাষা ইলেকট্রোপ্রোটিন, অর্থাৎ ইলেকট্রোপ্রোটিন করা হয়। তাহলে দেখো অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে হচ্ছে তড়িৎ প্রলেপন। এই সাধারণত মানে কোনো কম দামি ধাতু যেমন তামা, লোহা, ব্রোঞ্জ দিয়ে তৈরি জিনিস যখন তামা লোহা ধাতু, যেমন এই যে এটা এখানে আমি একটা দিছি হচ্ছে কি একটা চামচ, এই চামচটা তো লোহার, তাহলে এই লোহার চামচটার উপরে আমরা কি করব স্টিলের কালার দিব। তাহলে সেই স্টিলের কালার দেওয়ার জন্য আমাদের যে যে প্রক্রিয়াগুলো করতে হবে, তৈরি জিনিসকে জলবায়ু থেকে সাধারণত মানে জলবায়ু থেকে রক্ষা করার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য কি করে সেগুলোর উপর সোনা, রূপা, নিকেল এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। ইদানিং কালে দেখবা যেমন স্বর্ণের দাম অনেক বাড়ছে। তোমরা যদি কোনো বিয়েতে যাও, বিয়ে দেখতে যাও, এখন ওই যে কনে মানে অর্থাৎ যে মেয়ে তাকে সোনা দিয়ে একদম এমন সাজাইছে তোমরা মনে করবা যে সবগুলোই সোনা দিয়ে তৈরি, আসলে ঠিক না। অতগুলো সোনা অর্থাৎ 50 ভরি সোনা এই মুহূর্তে কাউকে গিফট করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, আবার সম্ভব হয়। কিন্তু আমরা সচরাচর দেখবো মোটামুটি ফ্যামিলির যারা আছে হয়তো কিছু সোনা থাকবে আবার কিছু থাকবে ওই যে সোনার মতোই দেখতে, সেইটাকে কি করে এরকম সোনার কালার করে যাতে করে ওখানে অনেক ছবি ভিডিও এগুলো করা হবে, তো ছবি টবি করে রাখলো, দেখাচ্ছে যে হ্যাঁ সোনার গয়না পড়ছে, কিন্তু আদতে সেগুলো সবগুলোই সোনার গয়না না, ওইটা হচ্ছে সোনার শুধুমাত্র কালার করা, স্বর্ণের কালারটা ওটার উপরে দেওয়া। তা সেই এই কালারটা দেওয়ার জন্য আমাদের এই প্রলেপন অর্থাৎ ধাতু প্রলেপনটা করা হয়। দেখেন যে ধাতব বস্তুটিকে প্রলেপ দিতে হবে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে, যেমন আমি যদি এটার উপরে ধাতুর প্রলেপ দেই এটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর শুকাইতে হবে, শুকাই ঠুকে তারপরে আমাদের এই এরকম একটা প্রক্রিয়া তৈরি করতে হবে। অর্থাৎ ধাতুর প্রলেপ দিতে হলে তাকে কি করতে হবে, অ্যানোড করা হয়। আর তড়িৎ দ্রব্য হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তা মানে তার কোনো একটি লবণের দ্রবণ কি করতে হবে এই পাত্রের মধ্যে রাখতে হবে। অর্থাৎ এই যে এই পাত্রের মধ্যে আমরা যে ধাতু দিয়ে প্রলেপ করব সেই ধাতুরটাকে এই পাত্রের মধ্যে আমরা রাখবো। আর এটার মধ্যে যেটার উপরে প্রলেপ দিব সেটা, যেমন আমি এই চামচটার উপরে প্রলেপ দিব, এই চামচটা এটার মধ্যে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কি করব দেখো যে তড়িৎ দ্রব্য হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার কোনো একটি লবণ দ্রবণ ব্যবহার করা হয়। এখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই সেটা বিদ্যুৎ পরিবহন হইতে পারে কিংবা এই যে আমরা এখানে ব্যাটারি ব্যবহার করেছি, ধরো এটা একটা কোষ, এটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারির দ্বারা একটা তার দিয়ে আমরা এরকম একটা বর্তনী তৈরি করেছি, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। প্লাস ও হচ্ছে দেবে, গ্রহণ করবে কে, মাইনাস গ্রহণ করবে, অর্থাৎ সে হচ্ছে ঋণী মানে তার হচ্ছে কম আছে। ব্যবহার করে অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ করলে, এই যে অ্যানোড থেকে ক্যাথোডে যখনই আমরা বিদ্যুৎ প্রবাহটা করব, বিদ্যুৎ প্রবাহ করলে কি হবে, ধাতুর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে রাখা ধাতব বস্তুর উপর ধাতুর প্রলেপ পড়তে থাকবে। এখন এই যে এটার মধ্যে যেটা আছে যখনই আমরা বিদ্যুৎ প্রবাহ করব তখন এইটার মধ্যে যে কালারের ধাতুটা ছিল সেইটার উপরে এই ধাতুর উপরে ওই কালারটা পড়বে, ওই কালারটা পড়লে এই যে কালারটা দেওয়া হইলো একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর কালার যখন দেওয়া হয় সেই কালারটাই হচ্ছে তড়িৎ প্রলেপন। এটাই হচ্ছে আমাদের এখানে দেখানো হয়েছে। দেখো কি বলা হয়েছে এখানে, যেই বস্তুটিকে প্রলেপ দেওয়া হবে সেটিকে ক্যাথোডে রাখা, মানে দেখো সেটিকে ক্যাথোড আকার রাখা হয়েছে এখানে, সেটা একটা কাটা চামচ, এই যে এইটা হচ্ছে একটা কাটা চামচ। এরপরে খাঁটি সিলভারের দণ্ড অ্যানোডে, এটা হচ্ছে একটা সিলভারের দণ্ড AgNO3 সিলভার নাইট্রেট, এটাকে বলা হয় সিলভার নাইট্রেট দ্রবণ।
তাহলে AgNO3 এই যে সিলভার নাইট্রেট এটা কিভাবে তৈরি হয়েছে সিলভার ধাতু যখন HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে তখন সিলভার নাইট্রেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাহলে এই সিলভার নাইট্রেট দ্রবণ আমরা কি করছি এটার মধ্যে রাখছি দণ্ড অ্যানোডে আকারে রাখা হয়েছে অ্যানোড আকারে এটাকে রাখছি কি অ্যানোড আকারে রাখছি আর এটাকে রাখছি ক্যাথোড আকারে যখনই আমরা তড়িৎ প্রলেপন দিব তখন এই ধাতুটা দেখো এই ধাতুর ইলেকট্রন গুলো এটার উপরে যে পড়বে তখন এই সিলভার নাইট্রেটের কালার ওইটার উপরে পড়বে তখন আমরা মনে করব এটা সিলভার নাইট্রেটের দ্রবণ এটা মনে করব যে সিলভার নাইট্রেটের একটা দণ্ড বা চামচ এখানে আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে এখানে বুঝতে তাহলে অবশ্যই বলবা এরপর দেখেন এরপর হচ্ছে তড়িৎ মুদ্রণ আমাদের এই দুটার পরে আছে তড়িৎ মুদ্রণ তড়িৎ প্রলেপনের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ ব্লক তারপর হচ্ছে মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে হরফ তারপর হচ্ছে কি ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে বলা হয় তড়িৎ মুদ্রণ তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে একটি কি করা হবে যে প্রথমে লেখাটি সাধারণত মানে সাধারণ টাইপের মোমের উপর ছাঁচ দেওয়া হয় সাধারণ টাইপের মোমের উপরে একটা ছাঁচ দেবে এর উপর ছাঁচ মানে কি ওইটার উপর একটা ছাপা দেবে এর উপরে কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে দেওয়া হবে এটার উপরে কিছু গ্রাফাইটের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হবে ছড়িয়ে একে তড়িৎ এটার উপরে তখন কি করবে তড়িৎ প্রবাহ করবে তারপর কপার সালফেটের দ্রবণে ক্যাথোডের দেখো ক্যাথোড পাথ হিসেবে ডুবানো হয় তখন এটা ক্যাথোড পাথ হিসেবে ডুবাবে এবং মানে এটি তামার পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় এখন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের উপর তামার প্রলেপ পড়বে তখন মোমের ছাঁচের উপরে পড়বে কি তামার প্রলেপ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে দেখো সরিয়ে ছাপায় কাজে ব্যবহার করা হয় ছাঁচ থেকে সরিয়ে তখন এটাকে কি ছাপার কাজে ব্যবহার করবে এরপর ধাতু নিষ্কাশন ও শোধন ধাতু নিষ্কাশন এবং শোধন ধাতু নিষ্কাশন কি যেমন ধরো এই যে ধাতু লোহা তো খনিতে পাওয়া যায় খনি থেকে যখন লোহাটা উত্তোলন করে এই লোহাটা উত্তোলন করলে সেটা কিন্তু খাঁটি লোহা থাকে না এটার মধ্যে কিছু ভেজাল থাকে ওই লোহার মধ্যে লোহা ছাড়া আরো অন্যান্য কোনো ধাতু থাকে এই অন্যান্য ধাতুগুলোকে এই লোহা থেকে আলাদা কইরা রাখাকে বলা হয় ধাতু নিষ্কাশন বা শোধন অর্থাৎ তখন খাঁটি লোহা পাওয়া যাবে খাঁটি সোনা পাওয়া যাবে খাঁটি রূপা পাওয়া যাবে এটাই হচ্ছে খনি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না খনিতে কোনো ধাতু কি সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাবো না এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে এটার মধ্যে নানা রকম ধাতুর মিশ্রণ থাকবে যাকে আকরিক বলা হয় এটাকে বলবো হচ্ছে আকরিক এখন দেখো লোহার মধ্যে যে অপদ্রব্য থাকে সেটা হচ্ছে লোহার আকরিক সোনার মধ্যে যে অপদ্রব্য থাকে সেটা বলে সোনার আকরিক রূপার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রূপার আকরিক তাহলে যার মধ্যে যেটা থাকবে তখন সেইটার আকরিক হিসাবে নামকরণ করা হয় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেটিকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তড়িৎদ্রব্য এবং তার ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় এখন দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালানো মানে তড়িৎ প্রবাহ চালনা করলে আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন হয়ে ক্যাথোডে সঞ্চিত হবে তখন এটা কি ক্যাথোডে সঞ্চিত হবে মানে জমা হবে সঞ্চিত হবে মানেই জমা হবে তো ডিয়ার স্টুডেন্ট আমাদের এই যে ধাতু নিষ্কাশন আকরিক যেগুলো আমরা এ পর্যন্ত পড়লাম এখন আমরা এর মধ্যে কিছু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আমরা দেখব যাতে করে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের একসাথে কমপ্লিট হয়ে যায় দেখো তড়িৎ এখানে প্রশ্ন মেইন প্রশ্ন যেগুলো হবে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে এর অণুগুলো ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত হওয়ার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে অর্থাৎ অণুগুলো ধনাত্মক এবং ঋণাত্মক অংশে আলাদা হওয়ার কে বলা হয় তড়িৎ বিশ্লেষণ তাহলে এখন এই যে ধনাত্মক অংশ দেখো এই যে সিলভার এখানে ছিল কি সিলভার নাইট্রেট আলাদা হয়ে নাইট্রেট এটা হচ্ছে ঋণাত্মক আর সিলভার হচ্ছে ধনাত্মক
তাহলে এই ঋণাত্মক এবং ধনাত্মক অংশে আলাদা হওয়াকে বলা হয় কি, যে তোমার তড়িৎ বিশ্লেষণ। এখন দুটি তড়িৎ বিশ্লেষণের বিশ্লেষ্য পদার্থের নাম, দুটা তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এখান থেকে আমরা নিছি কি, তুমি সোডিয়াম ক্লোরাইড বলতে পারো, কপার সালফেট বলতে পারো, সিলভার নাইট্রেট বলতে পারো। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড দিতে পারবো, সিলভার নাইট্রেট দিতে পারবো, আর কপার সালফেটও বলতে পারবো। এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্রবকে কিসে বিভক্ত হয়? তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্রবক কিসে বিভক্ত হবে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্রবকে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয়, শুধুমাত্র এটাই, তাছাড়া অন্য কিছু না। একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আয়নে বিভক্ত হয়ে যাবে। এরপর তড়িৎ দ্বার বা ইলেকট্রোড কি? তড়িৎ দ্বার, দ্বার মানে কি? পাত্র, যেটার মধ্যে রাখা হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে ধাতব পরিবাহী দিয়ে বিদ্যুৎ কোষে প্রবেশ করানো মানে করে বের হয়ে যায় তাকে কি বলা হয়? তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এরপর আয়ন কাকে বলে? অর্থাৎ কোন অণু, একটা অণু দেখো, আয়নটা হবে এরকম যে কোন অণু, পরমাণু বা যৌগকে যদি স্বাভাবিক ইলেকট্রন সংখ্যার চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তখন তাকে আয়ন বলে। কম বা বেশি ইলেকট্রন, ওই যে আমরা ক্লাস 8-এ ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম, যেমন ধরো 2-7, আর একটা আছে কত 2-8-1। তাহলে এখন এই যে এখানে আমাদের দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে আছে 7টা, এখানে একটা কম আছে, তো এইটা যখন এটা যুক্ত হয়ে 8 হবে তখন কি হয়েছে দেখো, একটা কম আছে না, এই যে এখানে একটা কম, এই যে কম বেশি থাকার যে প্রবণতা বা কম বেশি থাকাটাই হচ্ছে আয়ন, কম বেশি থাকাটাই হচ্ছে আয়ন। এরপরের প্রশ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহটা এরকম একটা প্রশ্ন হতে পারে যে তড়িৎ প্রবাহ কাকে বলে? কোন পরিবাহী তারের মধ্যে দিয়ে বিভব পার্থক্য, দেখো নিম্ন বিভব থেকে যদি উচ্চ বিভবের দিকে কি করবে, পরিবাহী মুক্ত ইলেকট্রন কণাগুলো সঞ্চালিত হয়, তখন তাকে বলা হয় কি? তড়িৎ প্রবাহ। অর্থাৎ আমরা ওই যে ইলেকট্রন প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ, সেই সংজ্ঞাটা যেটা ছিল সেটা লিখে দিলেই হবে। এরপর হচ্ছে অ্যানোড কি? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের কোষের ধনাত্মক তড়িৎদ্বারকে কি বলা হয়? অ্যানোড। ধনাত্মকটাকে বলবা অ্যানোড। এরপর ক্যাথোড কি? তড়িৎ বিশ্লেষণের কোষের ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হবে ক্যাথোড। ধনাত্মকটাকে অ্যানোড, ঋণাত্মকটাকে ক্যাথোড বলবা। ধনাত্মক আয়ন কাকে বলে? অর্থাৎ কোন অণু বা পরমাণু যৌগমূলকে ইলেকট্রন দ্বারা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে ধনাত্মক আয়ন বলা হয়। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে তখন সে ধনাত্মক, আর যদি বেশি থাকে তখন সে ঋণাত্মক। তারপর হচ্ছে তোমার কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার হিসাবে তামার পাতের বদলে কোন নিষ্ক্রিয় ধাতু ব্যবহৃত হলে কি ঘটবে? এখন এটা যদি তামা ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করা হয় তখন এটা কি ঘটনাটা ঘটবে? দেখো, কপার সালফেটের মধ্যে যদি আমরা কপার সালফেটের কপার যদি ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করি, তখন যেমন SO4 সালফেট মূলক পানির সাথে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড উৎপন্ন করবে, তারপর অক্সিজেন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যাবে, ফলে দ্রবণের ঘনত্ব ক্রমশ কি পাবে? হ্রাস পাবে। দ্রবণের ঘনত্ব ক্রমশ হ্রাস পাবে। এই জন্যই কি করবে, কপারের বদলে অন্য কোনো ধাতু ব্যবহার করা যাবে না, কারণ কপার ধাতু ব্যবহার করলে এদের ঘনত্বটা সবসময় ঠিক থাকবে, আর অন্য কিছু ব্যবহার করলে তখন হ্রাস পাবে, মানে কমে যাবে। এরপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে কোনো বস্তুকে প্রলেপন দেওয়া হয়, এই যে এর একটা ব্যাখ্যা দিয়ে দিতে হবে যে কিভাবে তড়িৎ প্রলেপন দিবা। তড়িৎ প্রলেপনের এই ব্যাখ্যাটা যদি তোমরা দিয়ে দাও তাহলে এটার উত্তরটা হয়ে যাবে। তারপর হচ্ছে আকরিক থেকে কিভাবে ধাতু নিষ্কাশিত হয়, এই যে একটু আগে বললাম যে আকরিক থেকে ধাতু নিষ্কাশিত কিভাবে হয়, এটার ব্যাখ্যা করবা। তারপর কিভাবে তড়িৎ মুদ্রণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এটাও পড়তে পারে। এখানে একটা বিজ্ঞানীর নাম আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছিল। বিজ্ঞানী আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছিল আমরা একটু মুখে বলে দেই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। বিজ্ঞানী আরহেনিয়াসের মতে সকল অ্যাসিড, ক্ষারক বা লবণ জাতীয় যৌগকে তরলে দ্রবীভূত করলে তা আয়নিত হয়ে সম পরিমাণ
ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত আয়নে বিভক্ত হয়। আর দেখো আধানযুক্ত অবস্থায় আয়নগুলোর রাসায়নিক ধর্ম কি করবে, প্রকাশ পায় না, তবে নিস্তারিত হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। এইটাই হচ্ছিল বিজ্ঞানী আর্হেনিয়াস এটুকু বলেছিল তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। তাহলে এই গেল হচ্ছে আমাদের চ্যাপ্টারটার মানে আজকের লেকচারের যে পড়া যতটুকু পর্যন্ত ছিল এই পর্যন্তই। তো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।